যতই নিজেকে ভূপর্যটক ভাবুক, কিন্তু সে সম্মান পাবেন না, কারণ তিনি অনির্বাচিত রাষ্ট্রপ্রধান। তার ডক্টরেট থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক, এমনকি নির্বাচনে না দাঁড়িয়েও তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, আর সেই জন্যই তিনি ধরাকে সরাজ্ঞান করেছেন। আসলে এই লোকটি এই মুহূর্তে মসনদটাকে আঁকড়ে ধরে বসে থাকতে চাইছেন। এক কথায় ঘাট ধাক্কা দিয়ে ইউনূসকে বার করে দিয়েছে ফ্রান্স। কতটা লজ্জার! একটা দেশের রাষ্ট্রপ্রধান অনির্বাচিত হতে পারে, রাষ্ট্রপ্রধান তো বটে, তাকে বলছে না, তোমার সঙ্গে দেখা করব না। ওই মাইক্রো ফাইন্যান্স, মানে আমি বলতে চাইছি আমাদের সারদা বা অন্যান্য চিট ফান্ডের মালিকের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এরকমই একটি মালিক যে বাংলাদেশ থেকে বিদেশে যায়, ফিরে আসতে চায় না। ওই দেশটা এই মুহূর্তে বাসযোগ্য নয়। বাংলাদেশ থেকে যদি কোনো পর্যটক বা কোনো শ্রমিক ভিসা চাইছে, সেই ভিসা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস এবং নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বাংলাদেশ চুলোয় যাক, তার কিছু এসে যায় না, কারণ তার উপদেষ্টাদের সংখ্যা গরিষ্ঠই হচ্ছে বিদেশের পাসপোর্টধারী। উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি, অর্থাৎ সাগরের অভিভাবক নাকি তারা, এই বলার পর কি হলো? একের পর এক চত্থাপ্পড় খেলো ভারতের কাছ থেকে। তিনি হাতে পায়ে ধরে, তার অফিস হাতে পায়ে ধরে আমরা বিমস্টেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তার ফলশ্রুতি কি হয়েছে? দেখুন, মোহাম্মদ ইউনূসের ওপর অনেকেরই রাগ রয়েছে। বিশেষ করে আমরা যারা ভারতীয়, আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের পক্ষে খুব একটা সুবিধাজনক ব্যক্তি নয়। বাংলাদেশেরও অনেকের রাগ রয়েছে, তার কারণ সেখানকার গণতান্ত্রিক মানুষ, যারা গণতান্ত্রিক চেতনায় উদ্ভূত, তারা চান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে। কিন্তু তাদের সঙ্গে আমাদের, অর্থাৎ ভারতীয়দের দৃষ্টিভঙ্গি তো এক হওয়ার কথা নয়। আর সেই জন্য আপনাদের বলি, অযথা এই লোকটির ওপর, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর রাগ করবেন না। আমরা জানি তার নোবেল জয়ের পেছনে যে কাহিনী রয়েছে মাইক্রো ফাইন্যান্স, এবং যে মাইক্রো ফাইন্যান্সের মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংক আর সোলার সিস্টেমের মধ্য দিয়ে তিনি পশ্চিমী দেশগুলোকে বোকা বানিয়ে আমাদের নারদা সারদাতে যারা জড়িয়ে আছে তারাও নোবেল পুরস্কার পেতে পারত, পাননি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়ে গেছেন। তার কারণ অবশ্যই ক্লিন্টন ফাউন্ডেশন, অর্থাৎ সেই ফাউন্ডেশনের হয়ে সেলসম্যানের কাজ করবেন। আর একটা সেলসম্যান যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন, সে যদি নোবেল জয়ী হয়, তাহলে সহজেই সে দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রভাবশালীদের ঘরে ঢুকে পড়তে পারবে। তার ডক্টরেট থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক, এমনকি নির্বাচনে না দাঁড়িয়েও তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, আর সেই জন্যই তিনি ধরাকে সরাজ্ঞান করেছেন। আমি আবার সেই প্রসঙ্গে ফিরে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বাংলাদেশে থাকবে, ভারতের দারুণ সুবিধা, দারুণ সুবিধা। তার কারণ তিনি ওই দেশটাকে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো করে দেবেন, অর্থাৎ আমরা প্রতিটি ক্ষেত্রে তাকে মেরে মেরে, প্রত্যেকটা ওভারে মেরে একেবারে বাংলাদেশ ক্রিকেট টিম বানিয়ে দেব। সুতরাং একেবারে চিন্তা করবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন থাকবে তাতে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতান্ত্রিক মানুষের যতই অসুবিধা হোক, ভারতের পক্ষে এই মানুষটি অত্যন্ত মঙ্গলজনক। তাছাড়া আপনারা তো জানেন ভারতের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে, আমি বিশদে আর যাচ্ছি না। আসলে এই লোকটি এই মুহূর্তে মসনদটাকে আঁকড়ে ধরে বসে থাকতে চাইছেন, আর সেই জন্য বাংলাদেশের সেনা প্রধান তিনি বলেছেন, পরিষ্কার বলে দিয়েছেন, আর নয়, আর নয়, এবার যা করণীয় তারা করবেন। আর এতেই অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি সরে যেতে হয় তাহলে তো সর্বনাশ, কারণ এই লোকটি এত ভালো একজন বাংলাদেশের ক্রিকেট টিমের মতো অধিনায়ক, যে অধিনায়ক গোটা দেশকে এক ঘরে তো করে ফেলবে। এক ঘরে করে ফেলবে মানে বহির্বিশ্বে এক ঘরে করে ফেলবে, নিজের দেশে আস্তে আস্তে এক ঘরে হয়ে যাবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের, আমরা সে বিষয়ে নাক গলাবো না। কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশকে এক ঘরে করার জন্য এই লোকটির ঝুড়ি মেলা ভার। কেন বলছি আপনাদের শোনাবো। কখনো কখনো মনে হয় বাংলাদেশের মানুষ ভেবেছিল এই লোকটি যেহেতু নোবেল জয়ী, আর এই লোকটি যেহেতু বারবার বিতাড়িত হয়ে দেশ থেকে বিদেশে ঘুরে বেড়াতেন, এবং এই লোকটি যেহেতু ভালো সেলসম্যান, অনেকে ভেবেছিল বোধহয় বাংলাদেশকে দারুণভাবে বহির্বিশ্বে তুলে ধরতে পারবে। চীনে গিয়ে তো কি করলো দেখে দিচ্ছেন। এমন সেলসম্যান চীনে গিয়ে সেভেন সিস্টার ল্যান্ডলক বললেন, এবং বললেন উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি, অর্থাৎ সাগরের অভিভাবক নাকি তারা, এই বলার পর কি হলো?
একের পর এক চত্থাপ্পড় খেলো ভারতের কাছ থেকে। আমরা জানি যে ইতিমধ্যেই ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। দয়াপরবশত হয়ে ভারত বাধ্য হয়ে মানবিকতার খাতিরে শুধু 2-3টে বন্দরে, বিশেষ করে কলকাতা এবং মুম্বাই বন্দরে বলেছে ঠিক আছে ওদের পণ্য আসতে পারে, বাদবাকি সব জায়গায় বন্ধ। শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে এই লোকটা একঘরে করে দিচ্ছে। কি করে দিচ্ছে আজকে তা আপনাদের দেখাবো। প্রথমেই চলে যাই দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রো স্নাবস বাংলাদেশস ইউনুস ফোর্সিং ট্রিপ ক্যান্সেলেশন। অর্থাৎ ফরাসি দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি শুধুমাত্র প্রত্যাখ্যান করেনি দেখা করার প্রস্তাব, এমন অবস্থা করেছে বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্যান্সেল করতে হয়েছে, অর্থাৎ বাতিল করতে হয়েছে সফর। Synopsis: French President Emmanuel Macron declined a bilateral meeting with Bangladesh's interim advisor Mohamed Yunus during the upcoming UN Ocean Conference in Nice, France. Dhaka had requested the meeting, but France cited numerous similar requests and a preference to keep bilateral talks separate from the conference. Yunus' visit was subsequently cancelled, potentially impacting his efforts to seek international support. French President Emmanuel Macron has refused a bilateral format meeting with Bangladesh interim advisor Mohamed Yunus on the sidelines of the international conference next month, a decision that is being seen as a setback for Yunus' global outreach. নিস চমৎকার জায়গা, বুঝতে পারছেন, চমৎকার জায়গা। নিস থেকে আমি নিজে নিসে ছিলাম কিছুদিন। নিস এত সুন্দর জায়গা এবং প্রকৃতিকে সেখানে এমনভাবে নগর সভ্যতার সঙ্গে মেলানো হয়েছে, পৃথিবীর অন্যতম দৃষ্টান্তমূলক কাজকর্ম সেখানে হয়েছে। আর নিসের বিমানবন্দরটা এমন জানেন, মনে হচ্ছে যেন সমুদ্রেই ল্যান্ড করবে, খুব সুন্দরভাবে সাজানো। তা ইউনুস মিয়া ঠিক করেছিলেন যে এবার বোধহয় এই এত গরম পড়েছে, নিচে কয়েকদিন কাটিয়ে আসবেন এবং ফ্রেঞ্চ প্রেসিডেন্টের সঙ্গে একবার মোলাকাত হয়ে যাবে। কিন্তু এমন অপমান তাকে করা হয়েছে সেখানে, তার তো ফরাসি দেশে সফর বাতিল হলোই, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে তার যে এই কথাবার্তা পরিচয়ের যে সুযোগ ছিল সেটাও গেল। অর্থাৎ এক কথায় ঘাট ধাক্কা দিয়ে ইউনুসকে বার করে দিয়েছে ফ্রান্স তার সঙ্গে কথা বলতে চায় না, ভদ্র ভাষায় জানিয়ে দিয়েছেন না, সাইডলাইন কনফারেন্সে সাইডলাইনে দেখা করা সম্ভব নয়। তার কারণটা হচ্ছে একটাই, এরকম আরও অনেক তাদের কাছে প্রস্তাব এসছে। ভাবুন, আপনি কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন কারোর বাড়িতে, সে বলছে না ভাই তুমি আমার বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রণ করেছি বটে, কিন্তু তোমার সঙ্গে দেখা করতে পারবো না। সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা অপমান, মানে পশ্চিমীরা যখন অপমান করে এইভাবেই তো অপমান করে। সুতরাং সেই ধারাটা ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বজায় রেখেছেন। এর পাশাপাশি একটা কথা আপনাদের আমার বলতেই হবে, সেটা হচ্ছে এই সমস্ত কনফারেন্সে গিয়ে একদিকে যেমন ব্যক্তিগতভাবে ছুটি কাটান এবং বাংলাদেশের মানুষের পয়সা শ্রাদ্ধ করে যান, তা ওদের দেশের পয়সা ওরা শ্রাদ্ধ করবেন, ওদের রাষ্ট্রপ্রধান অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, তাতে আমাদের কি। কিন্তু সেইখানে গিয়ে যেহেতু ওই পরিচয়ের বলয়েতে অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা হয়, তখন ওই একই কথা ভারতের বিরুদ্ধে কথা বলা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। নিজের তো কোনো কিছু নেই, ভিক্ষার পাত্র নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরছে এবং দেশকে বোঝানোর চেষ্টা করছে দেখো আমি কি বড় মহান কাজ করছি। এইদিকে নিজের লোকজনকে নিয়ে গোটা পৃথিবী ঘুরে আসছে। আমি তার তালিকাটাও দেখাবো। এবার একটু চলে আসি এই প্রসঙ্গে। অনেকে লিখছেন, India.com লিখছে, বিগ ইনসাল্ট ফর অ্যান্টি ইন্ডিয়া বাংলাদেশ অ্যাজ দিস সিনিয়র লিডার্স refuses to meet with Yunus after Dhaka had requested a bilateral meeting between Yunus and Macron during the conference, but French government rejected the proposal. কতটা লজ্জার, একটা দেশের রাষ্ট্রপ্রধান অনির্বাচিত হতে পারে, রাষ্ট্রপ্রধান তো বটে, তাকে বলছে না তোমার সঙ্গে দেখা করব না। অনেকে বলছেন এই দেখা না করার পেছনে আসলে ফরাসি দেশের সঙ্গে ভারতের একটা সুপ্রাচীন যোগাযোগ রয়েছে। আপনারা জানেন আমাদের সত্যজিৎ রায়ের ছবি পথের পাঁচালীকে 1956 সালে
কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্ট অর্থাৎ শ্রেষ্ঠ মানবিক দলিল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ফরাসি দেশের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক, ফরাসি দেশের সঙ্গে বাংলা এবং ভারতবর্ষের সম্পর্ক, এটা একটা ইতিহাস। কখনোই ফরাসি দেশ বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র দেশ, তার আবার অনির্বাচিত রাষ্ট্রপ্রধানের সঙ্গে যোগাযোগ বা দেখা করে মোলাকাত করে এ সম্পর্ক নষ্ট করতে চাইবে না। এবার চলে আসি, ইন্ডিয়া উইথড্রোস ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ফর বাংলাদেশ এক্সপোর্টস ভায়া ল্যান্ড বর্ডার্স। রয়টার্সের রিপোর্ট। এই রয়টার্সের রিপোর্টটা করেছে কেন? অত্যন্ত তার কারণটা স্পষ্ট। বাংলাদেশে মোহাম্মদ ইউনুস মিয়া চীনে গিয়ে যেসব কথাবার্তা বলেছেন, যে মনোভাব তিনি পোষণ করেন, তাতে ভারত আর বাংলাদেশকে জায়গা দেবে না। অনেক জায়গা দিয়েছেন এবং আমি বলবো এর জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগের যিনি সুপ্রিমো প্রধানমন্ত্রী ছিলেন। তিনি অনেক কিছু জানেন তো বায়না করে আদায় করে নিয়েছেন। একদিকে ভালো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এসছে, সমস্ত কিছু খুলে বেরিয়ে গেছে, প্রচুর সুবিধা পাচ্ছিল। এবার ঠাস করে এক একটা চড় মারছে বাংলাদেশকে, এক এক করে সেই সুবিধা খসে পড়ছে। অত্যন্ত ভালো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যতদিন সেখানে রাষ্ট্রপ্রধান থাকবেন, আমি বলবো ভারতের পক্ষে এটা খুব সুখবর। হ্যাঁ, ওরা আমাদের মার্কুস স্ট্রিটে অর্থাৎ কলকাতার মার্কুস স্ট্রিটে কতগুলো হোটেল, রেস্তোরাঁ, খাওয়ার দোকান, সেগুলো এই মুহূর্তে ফাঁকা, কারণ বাংলাদেশ থেকে লোক আসছে না। এইসব দেখিয়ে অনেক নাচানাচি করছে ভারতের অর্থনীতি নিয়ে। কিন্তু মুশকিলটা হচ্ছে ওই মাইক্রো ফাইন্যান্স, মানে আমি বলতে চাইছি আমাদের সারদা বা অন্যান্য চিটফান্ডের মালিকের মতো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও এরকমই একটি মালিক। এবং এই গ্রামীণ ব্যাংক তিনি চালাতেন, কি করতেন সে কীর্তি আমাদের থেকে বাংলাদেশের মানুষ ভালো জানেন। তা এই লোকটা, এই ধূর্ত লোকটা যতদিন থাকবে ততদিন আমাদের অত্যন্ত সুবিধা হবে। তার কারণ ততদিন বাংলাদেশ বহির্বিশ্বে আরও এক ঘরে হবে। ইন্ডিয়া হিটস ব্যাক আফটার ইউনুস নর্থ ইস্ট রিমার্ক হল্টস ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ফর ঢাকা। আমরা সবাই জানি, ডিউরিং হিজ 4-day visit to China from March 26 to 29, the chief advisor Bangladesh interim government, Professor Mohammad Yunus, had remarked that with Northeast India being landlocked, Dhaka was the only guardian of the ocean for all this region. এই যে বড় বড় কথা, মনে হচ্ছে যেন এই নর্থ ইস্ট ইন্ডিয়াটা যেন ওর সম্পত্তি। আরে সব জায়গায় কি লোক ঠকানোর ব্যবসা করলে হয়? এবার চলে আসি পরবর্তী স্লাইডে, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই লোকটি, বলছি না এই লোকটি যত দিন রাষ্ট্রপ্রধান থাকবে বাংলাদেশে ততদিন ভালো। কেন বলছি? একদিকে তো জানেন যে বাংলাদেশের ভিসা কার্ডস হিট আউটবাউন্ড ট্রাভেলার্স, ওয়ার্কার্স, ট্রাভেল বিজনেস ডিপস 60%, অর্থাৎ 60% নেমে গেছে এর ট্রাভেল। কেন নেমে গেছে? ভিসা রেস্ট্রিকশনস কজ ডিফিকাল্টিস ফর বাংলাদেশি ট্রাভেলার্স অ্যান্ড ওয়ার্কার্স, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি কোনো পর্যটক বা কোনো শ্রমিক ভিসা চাইছে, সেই ভিসা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস এবং নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বাংলাদেশি পাসপোর্ট দেখলেই বলছে দেখছি। কেন বলছে? ওভারস্টে অ্যালিগেশনস, একবার কোনো জায়গায় গেলে সেখানে থেকে যায়, অর্থাৎ ভিসা দেওয়া হয়েছে ধরুন 6 মাসে, থেকে যাচ্ছে 1.5 বছর। লিড টু ভিসা সাসপেনশন ইন সাউথ ইস্ট এশিয়ান নেশন। UAE, Oman and Malaysia restrict migrant workers due to issues. অর্থাৎ যে দেশগুলো মুসলমান প্রধান দেশ, ইসলামিক দেশ, UAE, ওমান, এমনকি মালয়েশিয়াতে, এই যে যারা যাচ্ছে কাজ করতে তারা ফিরে আসছে না, মহা সমস্যা। সুতরাং তাদেরও রেস্ট্রিকশন চাপানো হয়েছে। ই ভিসা সিস্টেম কমপ্লিকেটস থাই ভিসা অ্যাপ্লিকেশনস, রিডিউসিং অ্যাপ্রুভালস। ই ভিসা নিয়ে বিরাট যা হয় আর কি, দুটো দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং দুটো দেশের মধ্যে আরও গতি বাড়ানোর জন্য ই ভিসা করা হয়েছিল। সেই ই ভিসাতেও গণ্ডগোল করেছে, বিভিন্ন জায়গায় নকল জালি ই ভিসা তৈরি হয়েছে। তাই কি হয়েছে? তাই ভিসা অ্যাপ্লিকেশনগুলো এই মুহূর্তে স্থগিত করে দেওয়া হয়েছে। ইউরোপিয়ান অ্যান্ড টার্কিশ ভিসা ইন্স্যুরেন্স বিকামস লিমিটেড, রিডিউসিং ট্যুরিজম। ইউরোপিয়ান দেশ এমনকি টার্কিশ, অর্থাৎ গদ্দারদের দেশ আরেকটা, পাকিস্তানকে সাহায্য করেছিল, সেখানেও এদের
ভিসা ইস্যুর জন্যে, সেই জন্যে পর্যটনের জন্যও ভিসা দিতে চাইছে না। ইন্দোনেশিয়া নাও রিকোয়েস্ট ইন্টারভিউজ। ইন্দোনেশিয়া বলছে ভিসা দেবো, কিন্তু তার আগে সাক্ষাৎ করব, কেন যাবে, কবে ফিরবে, কারণ তোমরা গেলে আর ফিরে আসো না। লোকাল গ্যারেন্টার্স লাগবে, অর্থাৎ স্থানীয় কোনো গ্যারেন্টার থাকতে হবে যে না এ দেশে ফিরবেই, কারণ বাংলাদেশের এমন হাল যে বাংলাদেশ থেকে বিদেশে যায় ফিরে আসতে চায় না, ওই দেশটা এই মুহূর্তে বাসযোগ্য নয়। সেই জন্যে সমস্ত দেশ, পৃথিবীর সমস্ত দেশ বুঝে গেছে বাংলাদেশিদের ভিসা দেবে মানেই তারা থেকে যাবে। এবং হাই ভিসা ফিস ইন্দোনেশিয়া, ভাবুন ইন্দোনেশিয়ার মতো দেশ, সেও বলছে যে ইন্টারভিউ দিতে হবে, লোকাল গ্যারেন্টার রাখতে হবে এবং হাই ভিসা ফিস দিতে হবে। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? আউটবাউন্ড বাংলাদেশিস ফেস গ্রোয়িং ভিসা হার্ডলস। কোথায় কোথায়? ভারতে, ভিয়েতনামে, কম্বোডিয়ায়, লাওসে, থাইল্যান্ডে, তুর্কিতে, ইউরোপিয়ান কান্ট্রিজে, মালয়েশিয়াতে, ইউএই, দুবাই, ওমান। অর্থাৎ এক কথায় পৃথিবীর যে সমস্ত দেশে বাংলাদেশিরা বেশি যায় সমস্ত দেশেই হয় রেস্ট্রিকশন চাপানো হয়েছে, নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, অথবা ভিসা আরও কড়াকড়ি করা হয়েছে। কেন কড়াকড়ি করা হয়েছে? তার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ বাংলাদেশের বিদেশ নীতি। বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে থাকেন, সহজে ফিরতে চান না এবং ভিসার মেয়াদ যা দেওয়া হয় তা লঙ্ঘন করেন। সুতরাং আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে এইসব অসভ্যতামি তো তারা মানবে না, তারা বার করে দিয়েছে। এই যে বণিক বার্তা, ভারতের নয়, বাংলাদেশের অত্যন্ত সম্মানীয় একটি বাণিজ্যিক পত্রিকা, তারা কি লিখছে? ভিসা বন্ধ কিংবা জটিলতা বাড়িয়েছে এশিয়ার অনেক ছোট দেশও। মানে ইউরোপের বা পৃথিবীর বড় বড় শক্তিধর দেশ নয়, ছোট ছোট দেশ তারাও বাংলাদেশের ভিসার হয় মেয়াদ কমিয়েছে, অথবা নিষেধাজ্ঞা জারি করেছে, অথবা বলছে যে না ইন্টারভিউ দিতে হবে এবং লোকাল গ্যারেন্টার থাকতে হবে। বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের গন্তব্য, অর্থাৎ বাংলাদেশিদের গন্তব্য ক্রমশ সীমিত হয়ে আসছে। কে বলছে? বাংলাদেশের বাণিজ্যিক কাগজ বণিক বার্তা। অপরদিকে দেখুন, যেসব দেশে সঙ্গে ভিসা জটিলতা, মানে ভিসার জটিলতা রয়েছে যেসব দেশে, গত কয়েক বছর পর্যটক হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে অনেক বাংলাদেশি আর ফেরেননি। অবৈধভাবে তারা গন্তব্যের দেশ থেকে গিয়েছেন কিংবা চোরাই পথে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এইসব কারণে এই অঞ্চলের দেশগুলো বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ হচ্ছে কিংবা জটিলতা বাড়ছে। অর্থাৎ একটা দেশে চলে যাচ্ছে, গিয়ে পাঁচিল টপকে যেমন অন্যের বাড়িতে ঢুকে পড়ে, অন্য দেশে ঢুকে পড়ছে। এইভাবে সবাই, আসলে বাংলাদেশের এমন অবস্থা, এটা ঠিক ভারতীয়রা আমরা বুঝতে পারবো না। বাংলাদেশে সাধারণ মানুষ, তারা যারা বিদেশে থাকেন তাদের খুব গুরুত্ব দেয়, কারণ এই দেশটা কোনো ভদ্রলোক থাকতে পারে বলে বাংলাদেশিরাই মনে করে না। বাংলাদেশিরাই মনে করেন, আপনারা ইউটিউবে যাবেন বাংলাদেশিদের কথাই শুনবেন, যে মনে করে যে বাংলাদেশ মনুষ্য বাসের অযোগ্য, আর সেই জন্যেই তারা পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায়। ধরুন কথার কথা, কাতারে ভিসা দেওয়া হলো, কাতার থেকে সে ভাবছে কি করে সে সৌদি আরবিয়ার থেকে চলে যাবে ইউরোপে। অর্থাৎ বাংলাদেশি পরিচয় থাকলে বাংলাদেশ থেকে তো যেতে পারবে না, কিন্তু সৌদি আরবিয়া থেকে যেতে পারবে, কাতার থেকে যেতে পারবে, কারণ তুলনামূলকভাবে এইসব দেশগুলো অনেক উন্নত। সুতরাং এইভাবে তারা নাম ভাড়িয়ে বিভিন্ন উপায় একটা দেশে গিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করে। ধরুন বাংলাদেশ থেকে কাতার, বাংলাদেশ থেকে পাকিস্তান, বাংলাদেশ থেকে নেপাল, বাংলাদেশ থেকে ভারত, বাংলাদেশ থেকে ভুটান, বাংলাদেশ থেকে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এসব দেশে আজ যেতে পারবে না। এই তালিকাটা কিন্তু আমাদের তৈরি করে দেওয়া নয়, এই তালিকাটা তৈরি করেছে কারা? বণিক বার্তা, বাংলাদেশের কাগজ, যেসব দেশের সঙ্গে ভিসা জটিলতা রয়েছে। আসুন এবার কথা বলবো বিশ্ববিখ্যাত এই ভূপর্যটকের সঙ্গে। হ্যাঁ, ইনি নিজেকে ইবন বেতুতা বা মার্কো পোলো মনে করেন, অর্থাৎ ক্ষমতায় আসার পর তিনি যে পরিমাণ সফর বাড়িয়ে দিয়েছেন সরকারি টাকায়, মানে বাংলাদেশের জনগণের টাকায়, তো দেখার মতো। দেখুন, তিনি 23 থেকে 28 সেপ্টেম্বর, অগাস্টে বসেছেন, 23 থেকে 28 সেপ্টেম্বর, কয়েক মাসের মধ্যেই চলে গেছেন ইউনাইটেড স্টেটসে নিউ ইয়র্কে টু অ্যাটেন্ড 79 সেশন অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। এটা প্রথম শুরু হয়ে গেল,
শুরু হয়ে গেল, ইউএসএ চলে গেল। তারপরে কি করলো, 11 থেকে 14 চলে গেলেন ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে আজারবাইজানে। তারপর কি হলো, ইজিপ্টে চলে গেলেন, সুইজারল্যান্ডে চলে গেলেন, ইউনাইটেড আরব এমিরেটসে চলে গেলেন, চীনে চলে গেলেন, সেখানেই সেই কেলেঙ্কারি বাঁধালেন আর কি, থাইল্যান্ডে চলে গেলেন, কাতারে চলে গেলেন, ভিয়েতনামে চলে গেলেন। 9টা হয়ে গেছে, দেখুন 9টা হয়ে গেছে। এবার বাকি রইল ফ্রান্স। ফ্রান্সে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বিশেষ করে এই গরমকালে যদি নিচে একটু থাকা যেত। ব্যাস, ফ্রান্সের ম্যাক্রো ইমানুয়েল তার অফিস বুঝে গেছে, যেমন বাংলাদেশিদের ভিসা বিভিন্ন জায়গায় আটকে দিয়েছে, তেমন তাকেও একেবারে মুখে চপাটাঘাত। ভিসা তো আটকাতে পারবে না, যতই হোক অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, একটা রাষ্ট্রকে সাধারণত অপমান করতে চায় না, কিন্তু বলেছে আসতে পারো, ওই বিয়েবাড়িতে আমন্ত্রিত, কিন্তু আলাদা করে দেখা হবে না। অর্থাৎ হোস্ট যিনি, তার সঙ্গে দেখা করার সময় দেওয়া যাবে না। অনেকে বলছেন এর একটা অন্যতম কারণ আছে। আসলে যতই নিজেকে ভূপর্যটক ভাবুক, তিনি তো সে সম্মান পাবেন না, কারণ তিনি অনির্বাচিত রাষ্ট্রপ্রধান। কি গুরুত্ব আছে, জনগণ তো বসায়নি। একদিকে তিনি যেমন এসব দেশে যাচ্ছেন, অর্থাৎ তার যাওয়া হচ্ছে, পক্ষান্তরে বাংলাদেশের কি ক্ষতি হচ্ছে, বাংলাদেশে যারা থাকেন বাংলাদেশি তাদের ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ এই সব দেশগুলো হয় ভিসার জটিলতা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ ভিসা দেবে না কোথাও কোথাও বলছে, কোথাও নিষেধাজ্ঞা বাড়িয়েছে। অর্থাৎ তিনি যেখানে যেখানে গিয়ে মিটিং করে এসছেন সেই সেই দেশগুলো বলছে যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসেছিলেন, আর বাংলাদেশিদের আসতে হবে না। অর্থাৎ তার মুখ দর্শন করার পরেই বলছেন না, কোনো বাংলাদেশিকে আমরা সহজে আমাদের দেশে ঢুকতে দেব না। আমি তাই বারবার করে বলছি, মোহাম্মদ ইউনূস বা ইউনূস মিয়া যতদিন বাংলাদেশের মসনদে থাকবেন তত ভারতের সুবিধা, তত ভারতের সুবিধা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যত বিদেশে ঘুরবেন, যত জায়গায় যাবেন, তত দেখবেন নিষেধাজ্ঞা হয়ে যাবে। যেমন ভারতবর্ষের ক্ষেত্রেও হয়েছে। তিনি হাতে পায়ে ধরে, তার অফিস হাতে পায়ে ধরে আমরা বিমস্টেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তার ফলশ্রুতি কি হয়েছে, ব্যবসা বাণিজ্য তো কমেই গেছে, একের পর এক সমস্ত ল্যান্ডপোর্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ যার সঙ্গে তিনি দেখা করবেন, মানে আপনারা যদি পাতালঘর বলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ছোটদের ছবি দেখেন, সেখানে দেখবেন অলুক্ষুণে বলে একটা ক্যারেক্টার ছিল। এই অলুক্ষুণে, অর্থাৎ বাংলাদেশের জন্য অলুক্ষুণে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাতালঘরের সেই অলুক্ষুণে যতদিন থাকবে ততদিন ভারতের সুবিধা। কারণ যে যে দেশে যাবে সে দেশ অনিবার্যভাবে বাংলাদেশকে একঘরে করে দেওয়ার জন্য একটা নতুন পথ সৃষ্টি করবে। কোথাও নিষেধাজ্ঞা জারি হবে, কোথাও কঠিন হয়ে যাবে ভিসা। সুতরাং এই লোকটি থাকুক। এবার চলে আসি মানবিক করিডর, মানে হিউম্যানিটেরিয়ান করিডর যাকে বলা হয়। জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা কোথায় প্রকাশ হয়েছে, বাংলা বার্তায় প্রকাশ হয়েছে, আমরা প্রকাশ করিনি। কি লিখছে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি বাংলাদেশ সফরে এসে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য করিডরের অনুরোধ জানান। এরপরেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঘোষণা করে দেন সরকার নীতিগতভাবে মানবিক করিডর অনুমোদন দিতে রাজি হয়েছেন। কিন্তু বিষয়টি কোথাও কিভাবে শুরু হলো, কে বা কারা সিদ্ধান্ত নিল, কি আলোচনা হয়েছে, এসব বিষয়ে সরকার নিরুত্তর। কে বা কারা সিদ্ধান্ত নিল, কি আলোচনা হয়েছে, এবং এই বিষয়ে কোনো কথা বলছে না। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন এটা করিডর নয়, বরং প্যাসেজ। তবে করিডোর এবং প্যাসেজের মৌলিক পার্থক্য কি তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেননি, করতে পারবেনও না। তার কারণ এ তো আমাদের অজিত দোভাল নন, এই লোকটা তো কিছুই জানেন না। একটা ইউএসএ পাসপোর্টধারী, ফেসবুকে রজার রহমান নাম দিয়ে রয়েছেন। সুতরাং এই লোকটা হচ্ছে আদ্যপান্ত একটা জালি লোক। সুতরাং তিনি জানেন না করিডর আর প্যাসেজের তফাৎ কি। তিনি সামাজিক মাধ্যমে লিখতে পারেন, ওই বুদ্ধি দিয়ে তিনি ওনাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিশেষজ্ঞরা বারবার ইতিহাসের উদাহরণ টেনে দেখিয়েছেন মানবিক করিডর কিভাবে দখলদারিত্ব, সামরিক ঘাঁটি স্থাপন এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের অজুহাত হয়ে উঠেছে। যেমন বসনিয়া এবং হার্জেগোভিনায় জাতিসংঘ মানবিক করিডর স্থাপন করেছিল, পরবর্তীকালে সেখানে ন্যাটোর স্থায়ী ঘাঁটি হয়ে দাঁড়ায়। ঠিক একই ঘটনা ঘটেছিল ইরাকের নো ফ্লাই জোন দিয়ে।
সেখানে এখন মার্কিন সামরিক ঘাঁটি। লিবিয়ায় মানবিক করিডোরের মাধ্যমে বেনগাজিতে প্রবেশ করে গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরিয়ে দেশটিকে ছিন্ন ভিন্ন করে দেয় পশ্চিমা জোট। সিরিয়ার আলেপ্পো, ইদলিব, রাক্কা বিভিন্ন এলাকায় মানবিক করিডোরের আড়ালে পশ্চিমীরা গৃহযুদ্ধে জড়ায় এবং 12 বছরেও বেশি সময় ধরে সে দেশটি আজকে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। অসাধারণ রিপোর্টিং। এই হিউম্যানিটেরিয়ান করিডোর, যাকে আবার এই কিছু না বোঝা খলিলুর রহমানটা বলছে যে প্যাসেজ, জানেই না করিডোর আর প্যাসেজ। আরে এটা হচ্ছে জিওপলিটিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্মিনোলজি। নিজের ইচ্ছেতে ওটাকে প্যাসেজ করে দেওয়া যায় না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তার অজ্ঞতার জন্য আমরা সময় নষ্ট করব না, কিন্তু এটা ঠিক কথা। এই মানবিক করিডোর মানে যে দেশে মানবিক করিডোর হয়েছে সেই দেশ পরবর্তীকালে ভুগেছে। শক্তিধর দেশগুলোর, বিশেষ করে পশ্চিমের দেশগুলোর লাভ হয়েছে, এবং যে দেশগুলোতে এই মানবিক করিডোর হয়েছে বা যে দেশগুলো এই মানবিক করিডোর, মানে এটা কি বুঝতে পারছেন? মানে আপনার ঘাড়েই বন্দুক রেখে গোলা ছুড়বে, দোষ হবে আপনার, এমনকি গুলি এসে আপনার গায়েও লাগতে পারে, বুঝতেই পারছেন? সুতরাং এই সব কিছুর কারণ কি? কারণটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হচ্ছেন, ইউনূস মিয়া হচ্ছেন আসলে একটা এজেন্ট, এবং তাকে ক্ষমতায় কে বসিয়েছে? বহির্বিশ্বের থেকে বহিঃশক্তি বসিয়েছে। তার কাজ হচ্ছে, যে কারণে খলিলুর রহমান বা উপদেষ্টাদের নিয়ে এসেছে, তার কাজ হচ্ছে একটাই, সেই সমস্ত শক্তির কাজগুলো করে যেতে হবে। বাংলাদেশ চুলোয় যাক, তার কিছু এসে যায় না, কারণ তার উপদেষ্টাদের সংখ্যা গরিষ্ঠই হচ্ছে বিদেশের পাসপোর্টধারী। বাদবাকি যারা উপদেষ্টা রয়েছেন তাদেরও প্রত্যেকেরই আত্মীয় স্বজন সবাই রয়েছেন বিদেশে, সেখানে নিয়মিত টাকা পাঠানো হচ্ছে। দেশটাকে এখন ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গোটা পৃথিবী জুড়ে তিনি ঘুরে বেড়াবেন। বিশেষ করে এমনি রিটায়ারমেন্টের সময় হয়ে গিয়েছিল, খুব আনন্দে আছেন এখন যে রাষ্ট্রপ্রধান হয়ে, অনির্বাচিত রাষ্ট্রপ্রধান হয়ে একটা সম্মানও পাচ্ছেন। এবং দেশটাকে চুলোয় যাক, আমার তাতে কি, আমি মাসনাদে বসে থাকবো, যতদিন থাকবো ফুর্তি করব, বিদেশে ঘুরে বেড়াবো, এবং তার সঙ্গে সঙ্গে যারা আমাকে বসিয়েছে সেই সমস্ত পশ্চিমা দেশগুলো এবং সেই সমস্ত বিদেশি শক্তিগুলোর জন্য আমাকে কাজ করে যেতে হবে। এক কথায়, এই ইউনূস মিয়া যতদিন মাসনদে থাকবে ততদিন ভারতের কোনো চিন্তা নেই। আমি একজন সামরিক অফিসার, তিনি দীর্ঘদিন ধরে সামরিক উচ্চ পদে ছিলেন, তার নাম প্রকাশে তিনি অনুচ্ছেও। তার ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান এই সম্পর্কে, জিওপলিটিক্স সম্পর্কে এবং তাদের মিলিটারি স্ট্রেংথ নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। তিনি বলছেন, না, বাংলাদেশ নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই, তার কারণ বাংলাদেশে ইউনূস মিয়া আছেন। তিনি যা আত্মঘাতী এক্সপ্রেস চালাবে তাতেই বাংলাদেশ খতম হয়ে যাবে। আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। বাংলাদেশ খতম করার জন্য ইউনূস মিয়াই যথেষ্ট, এক এবং অদ্বিতীয়। জয় হিন্দ।